এই যে প্রথম সেন্টেন্সটার মধ্যে লক্ষ্য করে দেখো, আমরা বলছিলাম আমাদের সাবজেক্ট ম্যাটারটা কিন্তু আমরা নিয়েছি নেলসন ম্যান্ডেলা, এবং তার একটা পরিচয় দিয়ে দিলাম, সে কি এন্টি অ্যাপাথেট ফাইটার, বর্ণবাদ বিরোধী একজন যোদ্ধা। এবং তার মূল বক্তব্যটা কি ছিল? স্ট্রাগল করেছিল পুরো জীবনব্যাপী, মূল থিমটা, এবং কিসের জন্য? তার মানুষের মুক্তির জন্য। পুরো ব্যাপারটা আসলো। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা সামারি রাইটিং সম্পর্কে জানার চেষ্টা করব। তো প্রথমেই দেখে নেওয়া যাক আমাদের কন্টেন্টগুলো। আজকের বিষয়ে প্রথমে আমরা আলোচনা করব হোয়াট ইজ সামারি রাইটিং, এরপর আলোচনা করব হাউ টু রাইট পারফেক্ট সামারি, এরপর আমরা আলোচনায় থাকবে প্রেজেন্ট দ্য প্রবাবল কোয়েশ্চেন অ্যান্ড ইটস আনসার। চলো সামারি রাইটিংটা কি তা একটু জেনে নিই। Firstly, showing a short overview of the main idea of larger work. লম্বা একটা কাজের শর্ট ওভারভিউকে আমরা বলবো সামারি, যেটাকে বলে সংক্ষিপ্ত পর্যালোচনা। Secondly, providing the reader and listener an idea what this material is saying. এই ম্যাটেরিয়ালটা কি বলতেছে সেই সম্পর্কে রিডার এবং লিসেনারকে জানানো। Thirdly, presenting an excellent way to get information about the passage. প্যাসেজ সম্পর্কে তথ্য নেওয়ার জন্য, মেইন তথ্য নেওয়ার জন্য একটা দারুণ উপায় হলো সামারি রাইটিং। তো একেবারে যদি সবগুলোকে বলতে যাই তাহলে ব্যাপারটা হলো যে একটা প্যাসেজ সম্পর্কে মেইন ইনফরমেশনগুলোকে লিসেনার এবং রিডারদের কাছে শর্ট, মানে একদম সংক্ষিপ্ত আকারে পর্যালোচনা করাই হলো সামারি লেখার জন্য। আমরা দুইটা স্টেপ ফলো করব। প্রথমে টাস্ক নট টু ডু, দেন টাস্ক টু ডু। এই দুইটা হলো, প্রথমে আমরা দেখবো যে কোন কোন কাজগুলো করবো না সামারি রাইটিং এর ক্ষেত্রে এবং কোন কোন কাজগুলো আমরা করব। তো দেখে নিই টাস্ক নট টু ডু, যা যা আমরা করবো না। প্রথমে আমরা নিষেধগুলোই দেখি। প্রথমে বলা আছে, দেখো, নেভার ইমিটেট অ্যান্ড রিরাইট এনি ক্লজ সেন্টেন্সেস ফ্রম দ্য গিভেন প্যাসেজ। একটা প্যাসেজ থেকে কখনোই কোনো ক্লজ বা সেন্টেন্স, মানে যেখানে সাবজেক্ট প্লাস ভার্ব একটা সেন্টেন্স দেওয়া আছে হুবহু, এই সেন্টেন্সটাকে হুবহু লিখা যাবে না বা পুনরায় আমি লিখবো না। আমরা যে কাজটা করবো এই কাজটা কখনোই করবো না, যেটা আমরা আগে করে আসতাম, যে কয়েকটা সেন্টেন্সকে সিলেক্ট করে জাস্ট ওই সেন্টেন্সগুলোকে লিখে দেওয়া। এই কাজটা একেবারেই করা যাবে না। এটা লিখলে তোমাকে যে কোনো টিচার পাশে কপি লিখে 0 দিয়ে দেবে। নেভার রাইট এনি এক্সাম্পল ফ্রম দ্য প্যাসেজ। প্যাসেজ থেকে কোনো ধরনের এক্সাম্পল দেওয়া যাবে না। এখন যুক্তি হতে পারে, কেন? এক্সাম্পল দেওয়া হয় সাধারণত কোনো কিছুকে ডিটেইল ভাবে আলোচনা করার জন্য। তো সামারিতে এক্সাম্পল দেওয়া যাবে না। থার্ডলি, অ্যাভয়েড রাইটিং এন ইনফরমেশন হুইচ ইজ নট অ্যাভেলেবল ইন দ্য গিভেন প্যাসেজ। প্যাসেজে নাই এমন কোনো তথ্য যদি মনে হয় তোমার কাছে সত্য, তারপরও সেটা দেওয়া যাবে না। যেমন আমাদের একটা প্যাসেজ আসলে এডুকেশন নিয়ে, এডুকেশন নিয়ে তো অনেক তথ্য দেওয়া থাকতে পারে। তো এখন আমাদের যতটুকু অংশ দেওয়া থাকবে তার মধ্যে যেই ইনফরমেশনগুলো আছে সেগুলোকে আমরা হাইলাইট করব, বাকিগুলোকে আমরা নিজের মতো করে আনবো না। নেভার পুট এনি অফ ইউর ওন আইডিয়াস, অপিনিয়ন অ্যান্ড ইন্টারপ্রিটেশন। তোমার নিজের কোনো চিন্তা, মতামত অথবা ব্যাখ্যা এগুলোকে নিয়ে আসা যাবে না। এমন বলা যাবে না আই থিঙ্ক দ্যাট, আই ফিল দ্যাট, আই বিলিভ দ্যাট। এই ধরনের কথাগুলো বলা যাবে না, যে আমরা আমাদের নিজেদের চিন্তাগুলোকে এখানে প্রোভাইড করবো না। দেন ফাইনালি, সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা, try to avoid beginning with the common clause such as the passage deals with, the passage is about, the passage narrates about। এই ধরনের অনেক কিছু দিয়ে আমরা শুরু করে থাকি। এটাকে বলেছি আমি একদম লিখতে বলিনি এরকম না, তবে বলেছি যে এটাকে অ্যাভয়েড করে চলবে। কেন অ্যাভয়েড করে চলবে? কারণ এই ধরনের কমন ক্লজ যেগুলো আছে এগুলো হলো একদম কমন স্টুডেন্টদের জন্য, যারা নাকি জাস্ট 50 থেকে 60% নাম্বার পেলে খুব খুশি থাকে। বাট তোমার টার্গেট যদি হয় আপ টু 80%, 90%, তাহলে তোমাকে এই দিয়ে একবারই শুরু করা যাবে। এতক্ষণ তো আমরা দেখলাম যে কোন কোন কাজগুলো করা যাবে না। এখন দেখবো তাহলে কোন কোন কাজগুলো আমরা করব, তার মানে টাস্ক টু ডু। ফার্স্ট অফ অল, try to understand theme or subject matter of the passage and present it in the first sentence. এখানে হচ্ছে থিম এবং সাবজেক্ট ম্যাটার। থিম হলো মূল বক্তব্যটা, এন্ড সাবজেক্ট ম্যাটার হলো বিষয়বস্তু। একটা প্যাসেজের একটা বিষয়বস্তু থাকবে, যে কোনো একটা ব্যক্তি বা বস্তু তাকে নিয়ে এটা আলোচনা করা হবে, এবং ওই বস্তু বা ওই ব্যক্তির কোনো একটা মূল থিমের উপরে আগে আগে এই জিনিসটা যাবে। তো এই জিনিসটা আমাদের বুঝতে হবে, বের করতে হবে, এবং সেটা ফার্স্ট সেন্টেন্সে প্রোভাইড করার চেষ্টা করতে হবে।
ফার্স্ট সেন্টেন্স আমরা জিনিসটাকে দিব। সেকেন্ডলি, find out the supporting idea depending on the theme by asking WH question like what, why, how. বিভিন্ন রকম WH কোয়েশ্চেন যেমন হোয়াট, ওয়াই, হাউ এই ধরনের কোয়েশ্চেনগুলো দিয়ে আমরা কি বলবো, ওই যে থিমের উপর নির্ভর করে থিমটাকে ডিটেইল বলার জন্য যেই সব সাপোর্টিং আইডিয়াগুলো কিনে দেওয়া হয়েছে সেই আইডিয়াগুলোকে আমরা এখন খুঁজে খুঁজে বের করবো এবং সেগুলোর নিচে আন্ডারলাইন করে ফেলবো, সেগুলোকে ফ্রেজ আকারে বের করবো, নট সেন্টেন্স আর ক্লজ, কোনোভাবে আলোচনা করা যাবে না। থার্ডলি, rearrange the selected idea and write in sentence form in one paragraph. এই যে আইডিয়াগুলোকে আমরা সিলেক্ট করলাম, এই আইডিয়াগুলোকে এখন যেটা করতে হবে, রিঅ্যারেঞ্জ করতে হবে, পুনরায় সাজাতে হবে আমাদের মতো করে, নিজের মতো করে। এক একজন স্টুডেন্ট এক একভাবে সাজাতে পারে। এরপরে রাইট ডাউন দ্য সেন্টেন্স উইথ ইউর ওন ল্যাঙ্গুয়েজ, ট্রাই টু কানেক্ট দ্যাম উইথ গুড ট্রানজিশন ওয়ার্ড। অবশ্যই তোমার নিজের ল্যাঙ্গুয়েজটাকে ব্যবহার করতে হবে, তুমি যেভাবে ব্যাপারটাকে বুঝতেছ ওইটাই তুমি উপস্থাপন করবা। এখন ল্যাঙ্গুয়েজটাকে স্ট্যান্ডার্ড করার জন্য তোমাকে গ্রামার শিখতে হবে, মডিফাই শিখতে হবে, এবং এইগুলোর সাথে একটা সেন্টেন্সের সাথে আরেকটা সেন্টেন্সে কানেক্ট করার জন্য তোমাকে কিছু কানেক্টর, লিঙ্কিং ওয়ার্ড বা ট্রানজিশন ওয়ার্ড যেগুলোকে আমরা বলি, যেমন মোর ওভার, হাউ ওভার, অন দ্য আদার হ্যান্ড, দেন আছে স্পেশালি, বেসিক্যালি অ্যান্ড ফাইনালি, এই ধরনের যে লিঙ্কিং ওয়ার্ডগুলো আছে এগুলোকে ব্যবহার করলে লেখার ধরনটা সুন্দর হয় এবং কোহারেন্সটা ঠিক থাকে, প্রাসঙ্গিকতা থাকে, স্টুডেন্টরাও বা যে কোনো টিচারটা বুঝতে খুব সহজ হয়। অ্যান্ড ফাইনালি, কমপ্লিট দ্য সামারি 1/3 or 1/4 অফ দ্য অরিজিনাল প্যাসেজ। প্যাসেজের 3 ভাগের 1 ভাগ অথবা 4 ভাগের 1 ভাগ। আর আমরা যে প্যাসেজটা করবো সেটা উইদিন 70 to 80 ওয়ার্ডস আর উইদিন 4 to 5 সেন্টেন্স, 70 থেকে 80টা ওয়ার্ড অথবা 4 থেকে 5টা সেন্টেন্সের মধ্যে চেষ্টা করব শেষ করে দিতে। এই যে সামারির যে কথাগুলো বলা হয়, কোন কোনগুলো কাজগুলো আমরা করতে পারবো সেটার উপর বেস করে আমরা এখন একটা এক্সাম্পল দেখব। চলো এক্সাম্পলটা দেখে নিই। নেলসন ম্যান্ডেলা সম্পর্কে আমাদের একটা প্যাসেজ এখানে দেওয়া আছে এবং তোমরা যারা ইন্টারমিডিয়েট পড়ো এই প্যাসেজটা পড়েছো। তো এখানে দেখো আমাদের সাবজেক্ট ম্যাটারটাকে যদি বলি, নেলসন ম্যান্ডেলা আমাদের কিন্তু মেন সাবজেক্ট ম্যাটার, এবং তার যে মূল থিমটা, সে আসলে কোন কাজটা করছে, সে স্ট্রাগল করেছিল জাস্টিস পাওয়ার জন্য, ঠিক আছে, এবং মানুষের, তার এলাকার মানুষের এই কিসের জন্য বলো তুমি, স্বাধীনতার জন্য। এবং এই যে তার জাস্টিস পাওয়ার জন্য তাকে কিন্তু আবার দেখা গেছে যে অনেকদিন জেল খাটতে হয়েছে, এটা একটা ইম্পর্টেন্ট একটা ব্যাপার। এবং তার এই যে ইমানসিপেশন, সে প্রথমে কিছু সে খুব ডিটারমাইন্ড ছিল যে কোনো বিষয়ে, এবং ডিটারমাইন্ড কেন ছিল, টু ব্রিং ডাউন অ্যাপাথেট। এগুলো ইম্পর্টেন্ট আমাদের জন্য মেসেজ। এবং তার প্রেস্টিজ এন্ড ক্যারিজমা তাকে কিন্তু অনেক বেশি সাহায্য করেছে, তার ব্যক্তিত্ব, তার যে অসাধারণ গুণাবলী, সেই জিনিসগুলো। এরপরে আমরা যদি দেখি যে এখানে কিছু তার বক্তব্য আছে, আমরা এই বক্তব্যগুলোকে বেশি প্রায়োরিটি দিব না, এগুলো আমাদের এখন ইম্পর্টেন্ট বিষয় না। যদি আবার স্পিচের উপরে হতো তাহলে এগুলোকে আমরা প্রায়োরিটি দিতাম। এবার তার অ্যাচিভমেন্টের মধ্যে দেখো, নোবেল পিস প্রাইজ ওয়ার্ল্ড একটা রিকগনাইজেশন সে পেয়ে গিয়েছিল, ঠিক আছে, এবং তার এই যে বিশ্বব্যাপী যে সে একটা দারুণ একটা ভূমিকা রেখেছিল সেটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয়। এবং এখানে কিন্তু সে অ্যাপাথেটের শেষ জিনিসটাকে নিয়ে এসেছিল। তো এই তথ্যগুলোর উপর বেস করে আমরা একটা সামারি লিখবো। এখন এই তথ্যগুলোকে প্রথম যেটা আছে সেটা যে প্রথমে দিতে হবে এরকম না, আমরা যে কোনোভাবে এখন রিঅ্যারেঞ্জ করবো, নিজের মতো করে লিখবো, লিখে এই সেন্টেন্স, এগুলোকে সেন্টেন্সটাকে তৈরি করে একটা প্যারাগ্রাফে লিখবো। তো আমি তোমাদের জন্য অলরেডি একটা সামারি লিখে রেখেছি, চলো দেখে আসি। এই সামারিটাকে আমরা এইভাবে লিখলাম, দেখো যে নেলসন ম্যান্ডেলা, অ্যান ইনডমিটেবল অ্যান্টি অ্যাপাথেট ফাইটার, স্ট্রাগল ডিউরিং হিজ লাইফ টাইম ফর দ্য ইমানসিপেশন অফ হিজ পিপল। এই যে প্রথম সেন্টেন্সটার মধ্যে লক্ষ্য করে দেখো, আমরা বলছিলাম আমাদের সাবজেক্ট ম্যাটারটা কিন্তু আমি নিয়েছি নেলসন ম্যান্ডেলা, এবং তার একটা পরিচয় দিয়ে দিলাম, সে কি অ্যান্টি অ্যাপাথেট ফাইটার, ঠিক আছে, বর্ণবাদ বিরোধী একজন যোদ্ধা। এবং তার মূল বক্তব্যটা কি ছিল, স্ট্রাগল করেছিল পুরো জীবনব্যাপী, মূল থিমটা, এবং কিসের জন্য, তার মানুষের মুক্তির জন্য পুরো ব্যাপারটা আসলো। এখন এটাকে সাপোর্টিং করার জন্য কি বলতেছি, যে তাকে কি বলা হতো, বেসিক্যালি হি ইজ কনসিডার্ড দ্য এমব্লেম অফ পিস ফর এস্টাবলিশিং জাস্টিস অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড। পুরো বিশ্বব্যাপী সে ন্যায়ের প্রতিষ্ঠার জন্য তাকে শান্তির প্রতীক হিসাবে সবাই জানত। এবং এই শান্তিটা বা এই যে তার যে জাস্টিসটা সে কি এইভাবে পেয়ে গিয়েছে না, হিজ ডিটারমিনেশন, প্রেস্টিজ এন্ড কারিজমা সাপোর্টেড টু ব্রিং ডাউন অ্যাপাথেট। এই যে তার এই ব্যক্তিত্বগুলো তার অ্যাপাথেটগুলোকে
পতন করতে সাহায্য করেছে এবং টু অ্যাচিভ পলিটিক্যাল ইন্ডিপেন্ডেন্স, সেটা কিন্তু রাজনৈতিক স্বাধীনতা পেতে সাহায্য করেছে। হাউএভার, তবে এই যে বললাম দেখো, হাউএভার একটা ট্রানজিশনাল ওয়ার্ড, হি হ্যাড টু রিমেইন বিহাইন্ড দ্য বার ফর নিয়ারলি 30 years টু ম্যাটেরিয়ালাইজ হিজ ড্রিম। তার স্বপ্নকে বাস্তবায়ন করার জন্য তাকে 30 বছরের মতো সেখানে প্রায় জেল খাটতে হয়েছে। এভাবেই কিন্তু হয়নি ব্যাপারটা, ইভেনচুয়ালি। এবং সর্বশেষে আমি বললাম তার একটা অ্যাচিভমেন্ট দিয়ে আমরা শেষ করি। হি গট ওয়ার্ল্ড রিকগনিশন, সে বিশ্বব্যাপী একটা পরিচিতি পেয়েছে বাই রিসিভিং নোবেল পিস প্রাইজ। নোবেল পিস প্রাইজ পেয়ে ফর ইজ এক্সেপশনাল রুল ফর দ্য ওয়ার্ল্ড স্টেজ। তুমি যদি লক্ষ্য করে দেখো যে এইদিকে আমাদের যে ধরনের তথ্যগুলো জানা দরকার ছিল, হ্যাঁ, সেই তথ্যগুলো কিন্তু আমরা এখানে দেখছি যে পেয়ে যাচ্ছি, যে তার কোন কোন বিষয়গুলো, এইগুলো কিন্তু আমরা সেখানে দেখবো যে দাগ দিয়েছিলাম, এবং এই জিনিসগুলোই কিন্তু আমরা এখানে আবার নতুন করে নিয়ে এসেছি, কিন্তু এবার সেন্টেন্স আকারে। তো এই যে সুন্দরভাবে সাজানোর যে ব্যাপারটাকে, এই ব্যাপারটাকে আসলে সামারি বলে। এবং তুমি যদি দেখো যে পুরো মূল প্যাসেজটা এখানে আসছে, এবং আশা করি আমরা যদি এরকম সুন্দর একটা সামারি লিখতে পারি, যে কোনো আমার মতো যে কোনো টিচার তোমাকে আপ টু 80% ও 90% মার্ক সে আশা করি দিয়ে দিবে। তো তো আশা করি সবার কাছে ক্লাসটা খুব ভালো লেগেছে, এবং তোমরা যদি এটা ভালো লেগে থাকে তোমরা অবশ্যই পাশে থাকবে, এবং আর নতুন কি ভিডিও দিতে পারি সেই সম্পর্কে জানাবে। ধন্যবাদ সবাইকে।